झारखंड की कई माताएं बहनें दिल्ली के अंदर बर्तन साफ करने के लिए मजबूर हो जाती है। भाइयों बहनों, रोजगार आपको आपके प्रदेश में मिलना चाहिए कि नहीं मिलना चाहिए, आपके इलाके में मिलना चाहिए कि नहीं मिलना चाहिए। और इसलिए भाइयों बहनों, हमने मेक इन इंडिया का अभियान चलाया है। हम चाहते हैं छोटे छोटे कारखानों का जाल बिछे, छोटे छोटे कारखाने लगे, हर गांव गली मोहल्ले में रोजगारी का अवसर पैदा हो। নমস্কার। 10 বছর আগে যে মেক ইন ইন্ডিয়ার টঙ্কা বেজেছিল আর বেজেই যাচ্ছিল, একটু দেখে নি মেক ইন ইন্ডিয়ার রিপোর্ট কার্ডটা। কি লক্ষ্য ছিল আর 10 বছরে সরকার কি করলো? লক্ষ্য ছিল উৎপাদন শিল্পে বছরে 12 থেকে 14% বৃদ্ধি করা। আর 10 বছরে সরকার কি করলো? 2013-14 অর্থবর্ষ থেকে উৎপাদন শিল্পে বৃদ্ধির গড় 4 থেকে 5%ই রয়ে গেছে। লক্ষ্য ছিল 2022-এর মধ্যে ভারতের অর্থনীতিতে উৎপাদন শিল্পের অংশীদারি 25% করা। আর সরকার কি করলো 10 বছরে? এই চারটা দেখুন। ইউপিএ সরকারের সময়কালে 2010-এ ছিল 17%, তারপর থেকে গড় 15 থেকে 17%ই রয়ে গেছে, কিন্তু কথা ছিল 25% করা। আরেকটা অন্যতম লক্ষ্য ছিল 2022-এর মধ্যে 10 কোটি চাকরি তৈরি করা হবে এই উৎপাদন শিল্প থেকে। কিন্তু উল্টে এই চার্টে দেখুন 2017-এ যেখানে 5.13 কোটি লোক উৎপাদন শিল্পে কাজ করত, সেই সংখ্যায় 2023-এ কমে 3.6 কোটি হয়ে গেল। মানে 1.5 কোটি মানুষের চাকরি চলে গেল এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। একটা পলিসি লঞ্চ করতে কোটি কোটি টাকা সরকারের খরচ হয়। দেখুন ইকোনমিক টাইমসের এই রিপোর্টটা দেখুন। একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরটিআই করে জানতে চায় যে সরকার বিজ্ঞাপন ও পাবলিসিটির জন্য কত টাকা খরচা করেছে। আরটিআই এর উত্তরে বলা হয়, জুন 2014 থেকে মার্চ 2018 অবধি গভর্নমেন্ট 4,300 কোটি টাকা খরচা করেছে শুধু পাবলিসিটিতে। আরো প্রিসাইসলি শুধু জুন 2014 থেকে মার্চ 2015, মানে এই 9 মাসের মধ্যে সরকার বিজ্ঞাপনে কত খরচা করেছে বলুন তো? 953 কোটি টাকার অধিক। এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর 2014, যদি আপনাদের মনে থাকে। মানে ওই পিরিয়ডের মধ্যেই লঞ্চ হয়েছিল। মানে 953 কোটি টাকার মধ্যে এই মেক ইন ইন্ডিয়ার পাবলিসিটি খরচাও রয়েছে। তার মানে ভাবুন, এত ডঙ্কা বাজিয়ে নেট রেজাল্ট হলো 3টে প্যারামিটারের একটার আশপাশে ওই মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট নেই। যা পারফরমেন্স ছিল অতীতে সেটাও রাখা গেল না। উল্টে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে 1.5 কোটি চাকরি উধাও হয়ে গেল, আর কোটি কোটি টাকা খরচ হলো এই পাবলিসিটিতে। একটা প্রশ্ন রয়ে যাচ্ছে নাকি, এই সরকার কি আদবে রোজগার দিতে চায়? এবার এই ভিডিওটা দেখুন। हमने तय किया है कि इन कालखंड में 100 लाख करोड़ रुपया आधुनिक इंफ्रास्ट्रक्चर के लिए लगाए जाएंगे, जिसे रोजगार भी मिलेगा, जीवन में भी एक नई व्यवस्थाएं विकसित होगी जो आवश्यकताओं की पूर्ति करेगी। 2019-এ লালকেল্লা থেকে বলা হচ্ছে 100 লক্ষ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে লাগানো হবে, যাতে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট তৈরি হবে। দেখুন আরেকবার শুনুন। 100 लाख करोड़ रुपया आधुनिक इंफ्रास्ट्रक्चर के लिए लगाए जाएंगे, जिसे रोजगार भी मिलेगा। বলা হচ্ছে তো রোজগার দেওয়া হবে। এবার রিয়েলিটিটা দেখুন। সিএমআই রিপোর্টে বলা হচ্ছে 2014 থেকে 2019-এর এই 5 বছরে আনএমপ্লয়মেন্ট রেট অলমোস্ট 5.5% রয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এরপর 2020টা আমি বাদ রাখছি, কারণ গ্লোবালি একটা জব ক্রাইসিস ছিল ডিউ টু প্যান্ডেমিক, এটা আমরা সবাই জানি। তো এরপর এই দেখুন 2021 থেকে 2024-এর জানুয়ারি অবধি গত 3 বছরে বেকারত্ব একদম চরমে পৌঁছেছে। সরকারের লালকেল্লা থেকে 100 লক্ষ কোটি ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগের প্রতিশ্রুতি আর এই গলা ফাটিয়ে চিৎকারের প্রতিশ্রুতি, এখানে সব তো চিচিং ফাঁপ হয়ে গেল মশাই। শুধু তাই না, 2019-এর ডঙ্কা আবার বাজানো হলো 2021-এ, ধরুন সেই বিখ্যাত লালকেল্লা। এই দেখুন
100 लाख करोड़ से भी अधिक की योजना लाखों नौजवानों के लिए रोजगार के नए अवसर लेकर के आने वाली है। 100 লক্ষ কোটি টাকা খরচ করা হবে, কিন্তু রোজগার উল্টো কমেই যাচ্ছে। তাহলে এসব করে শুধু সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে, আর একটা লার্জার দ্যান লাইফ ইমেজ করা হচ্ছে রাজ সিংহাসনে আসীন থাকার জন্য। এটা একটা মরিয়া প্রচেষ্টা। অনেকে আর্গুমেন্ট করে বলতে পারে ভারত ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট ইকোনমি এই সরকারের সময়কালেই হয়েছে, এবং আমি তাদের সঙ্গে একদম সহমত। কিন্তু জিডিপি বৃদ্ধি মানে দেশের সার্বিক ডেভেলপমেন্ট নয়। এই বিষয়ে আমাদের একটা কমপ্লিট অ্যানালিসিস আছে। ভারতের অর্থনীতি ভার্সেস আপনার পকেট একটু দেখলেই বুঝে যাবে। জিডিপি যত বাড়বে, দেশের টপ 1% মানুষের সম্পদ তত বাড়বে, আর এতে সাধারণ মানুষের গলার জোর তত ক্ষীণ হবে। এই দেখুন এই রিপোর্ট কি বলছে। দেশের 1% মানুষের কাছে দেশের 40% সম্পদ রয়েছে আজ। আগামী 2027-28 মধ্যে দেশ থার্ড লার্জেস্ট ইকোনমি হলে এই টপ 1% কাছে দেশের 70 থেকে 80% সম্পদ চলে যাবে। কারণ চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন 2019 ও 2021 দুবার 100 লক্ষ কোটি টাকা সরকার ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করেও দেশের বেকারত্ব কমেনি, উল্টো বেড়েছে। তাহলে এই 200 লক্ষ কোটি টাকার লাভার্থী কারা? উত্তর খুব পরিষ্কার, শুধু দেশের 1% মানুষের কাছে গেছে, আর ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সত্তাধারী রাজনেতারা ভোগ করছে। এতে কি হচ্ছে একটু লং টার্মে ভাবুন মশাই। সবার প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি, আগামী 5-10 বছরের মধ্যেই যারা আজ সিংহাসনের লড়াই করছেন বেশিরভাগ ডিসকার্ডে রয়ে যাবে, এলকে আডবাণী বা মুরলী মনোহর যোশীদের মতো। কিন্তু এই গভর্নমেন্ট আমাদের প্রজন্মকে একদম পথে বসিয়ে চলে যাবে। রাজ দেশে ফকির বলার বাচিক শিল্পীদের আমাদের চিহ্নিত করতে হবে, নিজের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আর সর্বোপরি আমাদের এই মাতৃভূমির জন্য। বিজেপি সরকার এমপ্লয়মেন্ট বা জবস দিতে কতটা সচেতন তার আরেকটা নমুনা আমি আপনাদেরকে দেখাতে চাই। গত 10 বছর লাখ লাখ চাকরি দেবো করে বিজেপি সরকার দিতে পারে, তা তো আমরা সবাই এই আলোচনা থেকে পরিষ্কার বুঝে গেলাম। উল্টে কোটি কোটি চাকরি চিচিং ফাঁক হয়ে গেছে। এবার দেখুন, বিজেপি 2024-এর ম্যানিফেস্টোতে 28 বার এমপ্লয়মেন্ট ও 2 বার জব শব্দটা ব্যবহার করেছে, কিন্তু গত 10 বছরের উপরে এই ভুলটা আর করে। আগে যেমন বলতো 1 কোটি চাকরি হবে, 2 কোটি চাকরি হবে, লক্ষ লক্ষ যুবক যুবতীকে রোজগার দেওয়া হবে, ব্লা ব্লা ব্লা। এবারে বিজেপির তরফ থেকে নো কমিটমেন্ট, এবারে কোনো সংখ্যা তথ্যই রাখেনি ওদের ম্যানিফেস্টোতে। এই দেখো, এনশিওরিং এমপ্লয়মেন্ট লেখা আছে তো, কিন্তু কোনো সংখ্যা আছে এখানে যে কত মানুষের চাকরি দেওয়া হবে বা কিছু? আবার দেখুন, এমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, কোথাও লেখা নেই কত চাকরি সরকার দেবে। এইভাবে আপনি পুরো ম্যানিফেস্টোটা তন্ন তন্ন করে খুঁজলেও কোনো সংখ্যা পাবেন না। পুরো ম্যানিফেস্টোতে রূপকথা লেখা আছে, এর বাইরে আর কিছু না। আচ্ছা, আবার ঝুট কমিটমেন্ট হয়ে যায়। মনে আছে মোদীজির ওই ফেমাস স্পিচটা? झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो, जहां भी बोल सकते हैं झूठ बोलो, जितनी बार बोल सकते हैं झूठ बोलो, किसी भी विषय पर बोलो तो सिर्फ और सिर्फ झूठ बोलो, एक ही काम, झूठ बोलो झूठ बोलो झूठ बोलो। যদিও এটা উনি অপোজিশনকে টার্গেট করে বলেছিলেন, কিন্তু আজ বুমেরাং হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিজেপি জানে হাজার হাজার কোটি টাকা খরচা করে ব্রেন ওয়াশের অ্যাড আর পাবলিসিটি করা হয়েছে। এত বিজেপির ডঙ্কা বেজেছে, এখন লোক সব ডঙ্কা প্রতিটি জয় জয়কার করবে। তাই মাছ, গরু, মাংস, মুসলিম, মঙ্গলসূত্র, এইসব গসিপ মূলক ছোট ছোট বিষয় মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভোট বৈতরণীটাকে ওঠাতে চাইছে বিজেপি। আমার কি মনে হয় জানেন, 2024-এ বেস্ট ফিট স্লোগান ফর বিজেপি কি হওয়া উচিত? রাম কে নাম সে এক ভোট দে দে বাবা। মশাই, 2014 থেকে যার হয়ে আপনি ডঙ্কা বাজালেন, যাকে ফকির থেকে তুলে এনে দিল্লির মাসনাদে বসালেন, আর তার থেকে আপনি ন্যূনতম কি এক্সপেক্ট করেছিলেন? আচ্ছা, দিন আসলে আমরা সবাই ভালো থাকবো, শান্তিতে থাকবো, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বাস এইটুকুই চাইলে ছিল।
কিন্তু তা হয়নি। আমরা সবাই দেখতে পাচ্ছি, অনুভব করছি, শিক্ষার হাল অত্যন্ত খারাপ হয়ে গেছে। এবার আপনাকে যে রিপোর্টটা দেখাবো না, সেটা রিয়েলি আপনাকে হার্ট করবে, এবং আমি হার্ট শব্দটা খুব সচেতন ভাবে ব্যবহার করলাম। বলছি, সরকার এই চাটুকারদের দিয়ে অলরেডি আজকে দিন না আনতে পারার ব্যর্থতা আমাদের উপরে, অর্থাৎ এই সাধারণ মানুষের উপরে ছেড়ে দিয়েছে। বলা হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে বেকার, কারণ ও অযোগ্য, ও কাজ করতে পারছে না। इन तमाम युवाओं के पास दिखाने के लिए शानदार डिग्रियां हैं, लेकिन इन्हें आता कुछ भी नहीं है। और यही वजह है कि इन युवाओं को नौकरी नहीं मिल पाती और इससे फिर बेरोजगारी बढ़ती चली जाती है। বাবু মশাইকে একটা প্রশ্ন করুন, আমাদের বাচ্চারা ভালো পড়াশোনা করবে, লায়েক হবে, আমাদের সংসারের সচ্ছলতা আসবে, এই জন্য তো তোমাকে চেয়েছি হুজুর। যে হুজুর সরকার করে আমাদের দেখবে, আমাদের সুদিন আসবে, তবে আজ এই কথা কেন? শুনুন কি বলছে রিপোর্টে। पहली बात ये कि भारत में लगभग 50% युवा ऐसे हैं जो रोजगार के योग्य नहीं हैं और इनमें भी ऐसे युवाओं की संख्या ज्यादा है जिनके पास ग्रेजुएशन और पोस्ट ग्रेजुएशन की डिग्री है। दूसरी बात, इस रिपोर्ट में आगे बताया गया है कि अब से कुछ वर्षों के बाद भारत में ऐसे 50% युवा रोजगार के लिए अयोग्य हो जाएंगे जो आज ग्रेजुएट्स हैं। तीसरी और सबसे हैरान करने वाली बात यह कि भारत के जिन युवाओं के पास MBA की डिग्री है, उनमें से 40% युवा नौकरी के योग्य नहीं है, क्योंकि ये तमाम युवा स्किल्ड नहीं है, अनस्किल्ड है। इसके अलावा जिन छात्रों के पास इंजीनियरिंग की डिग्री है, उनमें 43%, जिनके पास BCom की डिग्री है उनमें 40%, जिनके पास बैचलर ऑफ साइंस यानी BSc की डिग्री है उनमें 63%, और ITI से डिप्लोमा और दूसरे कोर्स करने वाले 66%, पॉलीटेक्निक की पढ़ाई करने वाले 72%, और जिनके पास बैचलर ऑफ फार्मेसी की डिग्री है B फार्मा, उनमें से 43% छात्र ऐसे निकले जो नौकरी के योग्य ही नहीं है। রিপোর্টটা দেখার পর আপনার কষ্ট হচ্ছে না? মা বাবা নিজের সবটুকু দিয়ে নিজের সন্তান সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে MBA করিয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং করিয়েছে, কেউ গ্রাজুয়েট করিয়েছে, যাতে আমার ছেলে আমার মেয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ায়, স্বাবলম্বী হয়। এখন আমাদের রক্ত শুষে নিয়ে নিঃস্ব করে দিয়ে বলা হচ্ছে আমাদের সন্তানরা অযোগ্য, চাকরি পাওয়ার যোগ্য নয়। তবে এই ইনস্টিটিউটগুলো কি শেখালো? কেন এত টাকা নিল? তাহলে কি এই ইনস্টিটিউটগুলো অযোগ্য? যারা ছাত্র তৈরি করার কারিগর তারা ব্যর্থ? তবে ওদের কেন লাইসেন্স দেওয়া হলো? এডুকেশন ডিপার্টমেন্ট কেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণমান যাচাই না করে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে নষ্ট করলো? এই রিপোর্টে বলছে দেশের 50% যুবক নালায়, ওর পয়সা উপায় করবার যোগ্যতা নেই। এটা কি করে হতে পারে? একটা স্টুডেন্ট মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, গ্রাজুয়েশন করলো, 15 বছর ধরে পেন বসে গেল, তারপরে ইনস্টিটিউট ওকে তৈরি করতে পারলো না। এতে কার অযোগ্যতা প্রমাণ হচ্ছে মশাই? বাবু মশাইকে জিজ্ঞাসা করবেন না একবার? এই সরকার কি চায়? একদম শিশু জন্মাবে রবি কাপুর, আব্দুল কালাম আর জগদীশ বসু? কোটি কোটি টাকা ইনস্টিটিউটগুলো লুটছে আমাদের থেকে, আর এখনো লুটে যাচ্ছে। আর সরকার ওদের লুটে ছাড় দিয়েছে। আর এরপর রয়েছে আমাদের সন্তানদের মেধা নেই, কাজ করবার যোগ্যতা নেই, তাই রোজগার করতে পারে না। তো 10 বছর ধরে যে আজকে দিনের ডঙ্কা বাজালাম তোমার জন্য, কি লাভ হলো বাবু মশাই? জবাব দেবেন না আপনি? মশাই, বিজেপি সরকার মানুষের রোজগার দিতে ব্যর্থ। বিজেপি শুধু জিডিপি বাড়ানোয় উৎসাহী, কারণ এতে দেশের 1% মানুষের কাছে দেশের সব সম্পদ চলে যাবে। আর বকরমে ওই ফকির মশাই ও তার সাকরেতরা দিল্লির দরবার থেকে বিশ্বগুরু প্রচার করবে। আর কিসের বিশ্বগুরু বলুন তো? আপনি শুধু আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বর্তমান ভারতের সম্পর্কগুলো একটু দেখুন। ছোট ছোট দেশ আজ আমাদের লাল চোখ দেখাচ্ছে। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, এদেরকে ম্যানেজ করতে পারছি না আমরা। বিশ্বগুরুর নিনাদ তুলছি। আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করবো ভারতের বৈদেশিক সম্পর্কগুলো নিয়ে। রটানো হচ্ছে মোদিজি ওয়ার্ডকবাদী, অথচ নিজের দেশের নাতি নাতনিদের মতো ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলোকে অন্ধকার করে শুধু কুর্সি বাঁচানোর লড়াই হচ্ছে। কি হবে মশাই? একটু অন্যভাবে ভাবুন। বর্তমানে বিজেপির যে বা যারা আজ চালিকা শক্তি, সবে যে অ্যানাদার 5-10 ইয়ার্সের মধ্যে বয়সজনিত কারণে বা কোনো কারণে, সেটা রাজনৈতিক কারণ হতে পারে বা কোনো অজানা কারণেও হতে পারে,
তারা রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হবে। কিন্তু যার বয়স এখন 22 থেকে 24, সে তো ন্যূনতম 50 বছর বাঁচবে। আর তাকে তো বিশ্বের বৃহত্তর দল মানে বিশ্বগুরুর দল হাতে ঝান্ডা দিয়ে দিয়েছে, নিয়ে বলছে জয় শ্রীরাম বল। কারণ কুর্সি বাঁচাতে গেলে, কুর্সিতে টিকে থাকতে গেলে লোক চাই। আর অন্যদিকে অ্যানাউন্স করে দিয়েছে 50% গ্র্যাজুয়েট রোজগারে অযোগ্য। মানে এই 50% যুবক যুবতীকে আমি একমাত্র জয় শ্রীরাম বলার জন্য যোগ্য করে রেখে দিলাম। বাহ! তো তারা সারা জীবন ফ্রি রেশন, ত্রাণ, ত্রিপল, গরু, মাংস, হিন্দু, মুসলমান এইসব ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে জীবন পাত করবে, আর দেশের 1% মানুষ সব সম্পদকে আত্মসাৎ করবে। চমৎকার! নিজেরা সব চোখ প্রচস্য করে লুটছে আর প্রচার করছে আমাদের সন্তানরা অযোগ্য। আমাদের নিজের সাথে লুটেছে বিজেপি, আমাদের ধর্মের আস্থাকে বাজারি করে দিয়েছে বিজেপি। একবার বুকে হাত রেখে বলুন তো, বাংলায় 10 বছর আগেও তো আপনি যখন ছিলেন, কতবার আপনার জীবনহানি হবার সম্ভাবনা তৈরি হয়েছে হিন্দু মুসলমান লড়াইয়ের জন্য? 99% মানুষ আমার সঙ্গে সহমত হবে, বলবেন একবারও না। তবে এই 10 বছরে হঠাৎ মুসলিমদের জন্য আমাদের বাঁচা সংশয় হয়ে গেল কেন? এসব গল্পের কথা কেন? আসলে ওরা আপনাকে ভাতে মেরেছে, ফ্রি রেশনের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এবার আমাদের আগামী প্রজন্মকে ওরা টার্গেট নিয়েছে। আমাদের এটা বুঝতে হবে, তবেই না এই রাজনেতারা বংশ পরম্পরায় আমাদেরকে সুস্থতে পারবে। আমি আমার থেকে ছোট ভাই বোনদের বলবো, যারা রাজনৈতিক দলের সমর্থক, মূলত যারা শিক্ষা জীবনে রয়েছেন বা শিক্ষা ও কর্মের সন্ধিক্ষণে আছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, আপনি দল করুন, কিন্তু আপনার প্রাথমিক প্রাধান্য হোক অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া। দেখুন, শুরুতে মনে হয় দল আমার জীবন, দলে আমার ভবিষ্যৎ সুরক্ষিত, কিন্তু 99.9999% ক্ষেত্রে উল্টোটা সত্য। সৌভাগ্যক্রমে একটা চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে, এটা ব্যতিক্রমী একটা উদাহরণ, সবার জন্য এটা সত্য নয়। আমাদের এই বিষয় নিয়ে একটা ভালো ভিডিও আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব, কাইন্ডলি দেখবেন। নিজেকে ও নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করে তবে দেশ সেবা করুন। আরেকটা অনুরোধ করব, আমাদের ভিডিও যারা পছন্দ করে প্লিজ শেয়ার করবেন একটু, কারণ আমাদের এই বিশ্লেষণ এই প্ল্যাটফর্ম ডিস্ট্রিবিউট করতে চায় না। আমাদের চ্যানেলকে এই প্ল্যাটফর্ম কদিন আর রাখবে সেটা নিয়ে একটা যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে। তবু চেষ্টা চালাবো, যদি কিছু সমমনস্ক মানুষরা মিলে যদি দেশের জন্য কিছু করতে পারে, সেটাই আমাদের জীবনকে সার্থক করবে। ব্যাস এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকুন। नमस्कार। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा। आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं।